আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলার সঙ্গীতের আকাশ থেকে হারিয়ে গেল আরও একটি নক্ষত্র। আজ তারই স্মরণে আমাদের এই আয়োজন সবকটা জানালা খুলে দাও না। আমাদের সাথে যারা অতিথি রয়েছেন তারা সবাই আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে, তার সঙ্গীত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তাদের কাছ থেকে শুনব তাদের যে স্মৃতি রয়েছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে, সেসব স্মৃতির কথা। আর বাংলাদেশ কি হারালো সেই কথাটাও তাদের কাছ থেকে আমরা আরও বেশিভাবে জানতে পারবো নিশ্চয়ই। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সেই সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী নীলু বিল্লা এবং আমাদের সাথে যুক্ত হবেন তার বাসা থেকে সরাসরি গীতিকার এবং সুরকার গাজী মাঝারুল আনোয়ার। এই তিনজন আমাদের এই আজকের আয়োজনের অতিথি। শুরুতেই মোহাম্মদ রফিকুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে আমাদের জন্য অনেক বড় শোকের। আমরা তার সম্পর্কে অনেক কিছু জানি, ক্লোজ আপ ওয়ানে তাকে দেখেছি। তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রের ক্ষেত্রে, সঙ্গীতাঙ্গনে তিনি 21 পদক পেয়েছেন। অনেক কিছুই জানি, কিন্তু অজানা অনেক কিছু রয়েছে তার সম্পর্কে। দু একটি অজানা কথা কি তার সম্পর্কে আমাদেরকে জানাবেন? আসলে কোনো মানুষের সম্পর্কেই সম্পূর্ণভাবে আমরা জানতে পারি না, এটা জানা সম্ভব নয়। বুলবুলের সঙ্গে আমার যখন পরিচয়, সেটা বোধ হয় 75-76 সালের দিকে হবে, যখন আমার সঙ্গে তার প্রথম পরিচয় হয়। তখন তরুণ একটি ছেলে গিটার নিয়ে রেডিওতে আসে। আমি তখন রেডিওতে চাকরি করতাম। ওখানে আসে, তারপরে আমার রুমে আসলো একদিন, এসে বলল যে আমি, পরিচয় দিল, নিজের পরিচয় দিয়ে বলল যে আমি একটু শ্যুট ট্যুর করতে চাই, করার চেষ্টা করছি, তো আমার দিকে একটু খেয়াল রাখবেন। তো তারপর এইভাবে আস্তে আস্তে বুলবুলের সঙ্গে আমার একটা পরিচয় হয়। বুলবুল একটা স্বপ্নচারী মানুষ ছিল। বুলবুল বাস্তবে কতটা বাস্তবের একজন মুক্তিযোদ্ধা, তার ভয়ঙ্কর রকমভাবে বাস্তববাদী হবার কথা, কিন্তু তার মুক্তিযুদ্ধও ছিল তার প্রাণাবেগ থেকে। নাহলে ওই বয়সে 14-15 বছর বয়সের একটি ছেলে যুদ্ধে চলে যায় দেশের জন্যে, তাহলে দেশের প্রতি তার কতখানি আবেগ ছিল, প্রাণাবেগ কত তীব্র ছিল, এটা বোঝা যায়। তারপরে তার সুরের মধ্যেও, বিশেষ করে দেশের গানে, আধুনিক গানও করেছে সে প্রচুর, চলচ্চিত্রের গান করেছে প্রচুর। তো এই সমস্ত গানেও তার সেই আবেগটাকে কিন্তু আমরা দেখতে পাই। এবং এই আবেগ এত তীব্র যে কখনো কখনো তিনি ব্যাকরণ মানেননি। তো আমার থেকে বয়সে অনেক ছোট, আমি অনেকবার ওকে অনেক বিষয় নিয়ে বলেছি, কিন্তু ওর ভেতরে যে আবেগটা কাজ করত, সেই আবেগটি প্রকাশ ছিল ওর কাছে প্রধান ব্যাপার। এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তার অনেক গান ছিল, নিজে মুক্তিযুদ্ধে গিয়েছেন। এবং আপনি নিরুপিলা, আপনিও তো মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলও ঢাকা থেকে যুদ্ধ করেছেন, 2 নম্বর সেক্টরে ছিলেন। আমি একটু যদি কোনো স্মৃতি থাকে, আমার স্মৃতি মানে ওর সাথে আমার পরিচয় রহিবাজি কথা বললো মুক্তিযুদ্ধের পরে। মুক্তিযুদ্ধের পরে 75-এ, এই 76-75-এর ওই পরিচয়। একদিন হঠাৎ করে দেখি আপিল ভাইয়ের রুমে বসে আছে গিটার নিয়ে, এবং গিটার বাজাচ্ছে, এবং দুর্ধর্ষ গিটার বাজায়। এক সময় একটা গান খুব পপুলার ছিল তখন, যেতে যেতে পথে হলো দেরি। হ্যাঁ, এই গানটা ও বাজাচ্ছে, আমি হঠাৎ করে ওর সাথে সুর মিলালাম, এবং পুরো গানটা আমি গাইলাম। গাওয়ার পরে ও বলে যে তুমি তো বেশ ভালোই গাও। আমি বলে এই গানটা আমার খুব প্রিয় গান। ওই থেকে মানে ওর সাথে সম্পর্কের শুরু আমার। এবং তারপরে আমি দেখলাম যে খুব ট্যালেন্টেড ছেলে। তা আমি বললাম যে, তারপর ওর সাথে তুমি থেকে তুই চলে আসলো, ফ্রেন্ড একদম, তুই তো বল চল আমি একটা গান করি। তখন আমার বিয়ে হয়নি, আমার স্ত্রীর নাম গীতি। আমি বললাম যে ঠিক আছে, একটা মেয়ের নামে একটা গান করব।
গীতি কেমন আছো, ওইটা এই গানটাই করলো। গীতি কেমন আছো, কোথায় আছো, হ্যাঁ এই গানটা করলো, এবং এই গানটাই ওর জীবনের প্রথম গান আমি গাই। আপনি গেয়েছেন, আমি গেয়েছি। আমরা কি মানে তার স্মৃতিতে দুটো লাইন শুনতে পারি আপনার কণ্ঠে? হ্যাঁ গাইতে পারি। গীতি কেমন আছো, বলো কোথায় আছো, আমার পাশে থাকো তুমি আজ। গীতি কেমন আছো, এই মন মানে না যে কোনো বাধা, এ চোখে লাগে কেন এত ধাঁধা। গীতি কেমন আছো, বলো কোথায় আছো, আমার পাশে থাকো তুমি আজ। গীতি কেমন আছো। এবং এই গানটাই আমি যখন মানে রেকর্ড ধারণ করলাম 77-এর, আমার স্পষ্ট মনে আছে ডেটটি, 14th এপ্রিল মানে পহেলা বৈশাখ। গানটা দুটো গান করলাম, এই একটা গান, আরেকটি করলাম কেন দেরি করে এলে বন্ধু সানায়ের সুর কবে বেজে বেজে হয়ে গেছে শ্রান্ত, শিবরঞ্জনের রাগের উপরে। এই দুটো গান নিয়ে আমি টেলিভিশনে ওকে নিয়ে যাই, এবং আমি ওকে টেলিভিশন বিটিভিতে ইন্ট্রোডিউস করি একটা ম্যাগাজিন অনুষ্ঠানে। এরপরে আরো গল্প শুনবো আমরা, একটু গাজী মাজহারুল ইসলাম আনোয়ার ওনার কাছ থেকে একটু আসি। উনি বাসায় থেকেই আসলে আমাদের সাথে যুক্ত হবেন, আমরা বড় পর্দায় তাকে দেখতে পাবো। গাজী মাজহারুল আনোয়ার, আমরা আসলে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে যে ক্ষতি বাংলাদেশের হলো সেটা তো পূরণ হবার নয়, তার সাথে কোনো স্মৃতি যদি আপনার থেকে থাকে আমরা একটু সে বিষয়ে জানতে চাই। এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে উনি বেশ একটা চাপের মধ্যে ছিলেন, কারণ উনি আসলে সাক্ষী হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটি কি ওনার মানে মৃত্যুর সময়টাকে এগিয়ে আনলো কিনা? কারণ উনি বেশ চাপের মুখে ছিলেন, ওনার ছোট ভাইও মারা গিয়েছেন যে বছর উনি সাক্ষ্য দিলেন তার পরের বছরই। একজন শিল্পী, ওর মতো একজন শিল্পী মরে না, কখনো মরতে পারেও না। কারণ ওরা সর্বস্তরে সর্ব জায়গায় সবখানেই তার অবস্থান হয় থাকার। আমি তাকে যখন পেয়েছিলাম তখন সে বয়সে খুব একটা অনেক বেশি না, অল্প বয়সী তাকে আমি পেয়েছিলাম। কিন্তু এই ছেলেটি আমাকে আকর্ষণ করেছিল তার একটি বিশেষ গুণে। সেই গুণটা হলো যে আমরা সাধারণত যে স্টাইলের গান করে থাকি, কি আধুনিক গান কি চলচ্চিত্রের গান, তার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী আমি প্রবাহ দেখতে পেয়েছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ওর ভেতরে এমন একটা যন্ত্রণা আছে যেটা প্রকাশ করতে চায় সে সুরে। সেটা কি প্রেমের গানই হোক, দেশের গানই হোক, মানুষের গানই হোক, এই ধরনের একটা নানাবিধ আমার মনে হয় পরিকল্পনা তার মনের মধ্যে ছিল। ওকে আমি খুব কাছে পেলাম তখন যখন আমি চলচ্চিত্র নির্মাণ করতাম। তো আমার একটি চলচ্চিত্রে সত্য সাহা, যিনি বা যার হাত ধরে আমি এই চলচ্চিত্র অঙ্গনে এসেছি, উনি সঙ্গীত পরিচালক ছিলেন। একটা বিশেষ কাজেই উনি বোম্বে চলে গিয়েছিলেন, একটি ছবির কাজেই। তো আমি একটু রাগ হলাম এই কারণে, যেহেতু আমার শিডিউলগুলো সব টাইট অবস্থাতে ছিল যে উনি চলে গেলেন। তখন আমি ভাবলাম যে আমি নিজেই সুরকার হয়ে, নিজে তো লিখছি এবং নিজে পরিচালক হয়ে ছবিটা আমি করব এইভাবেই। ঠিক সেই সময় সাবিনা ইয়াসমিন, বয়সে সে আরও অনেক নবীন ছিল, আমাকে টেলিফোন করলো, গাজী ভাই এতগুলো দায়িত্ব একসাথে আপনার নেয়ার কোনো দরকার নেই, আমি একটা ছেলে পাঠাচ্ছি, তার সাথে আপনি বসেন, অভিজ্ঞতায় এবং যোগ্যতায় আমি মনে করি আপনাকে সে খুশি করতে পারবে। তো আমার এখানে আসলো, আসার পরে আমি বললাম যে কি করবে? কয় না, আমার এই দুঃসাহসটা আমি করব না যে আমি এখনই সঙ্গীত পরিচালক হব। আপনি এই ছবির সঙ্গীত পরিচালক হবেন, আমি আপনার সহযোগী হিসেবে
কাজ করব। তা আমি বললাম যে সহযোগী শব্দটা উচ্চারণ করো না এই কারণে যে সঙ্গীত পরিচালক হিসেবে আমি খুব অভিজ্ঞ নই, যদিও শত শত গান আমি লিখে চলছি নানা ধারায় নানা অবস্থায়। যাই হোক, সেই থেকেই তার কর্মটা শুরু হলো এবং কাজটা করার সময় আমি দেখলাম একটা দারুণ দারুণ প্রতিভাধর একটা ছেলে। সে নতুন ধরনের কথা বলতে চায়, গানের শব্দের মধ্যে সেই বৈচিত্র্যময় আবেশটাও আনতে চায়। আবার আমি যখন সুরের একটা আবহাওয়া সৃষ্টি করি তার মাঝে সে কিছু যোগ বিয়োগ করতে চায়, তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি লেগে থাকো, তুমি করতে থাকো। এর মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় যে জিনিসটা আমি তার মধ্যে দেখেছি সেটা সাধারণত বিশেষ কোনো পরিবেশের মধ্যে আটকিয়ে না থাকলে করা সম্ভব নয়। অর্থাৎ তার মধ্যে প্রচুর দেশপ্রেম শব্দটা ছিল এবং পরবর্তী জীবনে তার যতগুলো গান তার সুরের হোক কথার হোক আমি শুনেছি, সবগুলোর ভেতরেই যেন একটা সাংঘাতিকভাবে দেশপ্রেম আমি খুঁজে পেয়েছি। দেশটা তাকে খুবভাবে আকৃষ্ট করেছিল, অথবা দেশের একটা মহান কাজে সে সম্পৃক্ত হতে পেরেছিল, এটা একটা গৌরবের অধ্যায় হিসাবে সে মেনে নিয়েছিল। এবং দেশাত্মবোধক গান আমারও সে প্রচুর করেছে এবং দেশের গান আমার লেখা অনেক গানই করেছে। যখন তার মধ্যে কোনোটার অভাব হতো তখনই আমাকে টেলিফোন করে বলতো যে আমি আসছি, ভাবিকে বলেন রান্নাটা ভালোভাবে যেন করে রাখে, আমি খাবো, আপনার সাথে বসে আমি গান করব। তো সেই গান সে করছে 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 করেই যাচ্ছে। আমার কাছে বারবার করে যে জিনিসটা তার মনে হচ্ছে এখন এই মুহূর্তে, যে কোন আবেগের বসে সে এগিয়ে যাচ্ছিল, কি করতে চেয়েছিল আমাদের এই গান নিয়ে। মাঝে মধ্যে মনে হয় এই গানের পট পরিবর্তন করে গানের সাথে, মাটির সাথে, মানুষের মুক্তির সাথে সম্পৃক্ত একটা অবস্থার মধ্যেখানে সে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করেছিল। কারণ স্বাধীনতার যুদ্ধে বয়সের স্বল্পতা হলেও সে কিন্তু জয়েন করেছিল এবং কর্ম করেছিল, যার ফলাফলটা তার অন্তরের মধ্যে সবসময় স্পর্শ করত। তো আমি তার সাথে কিছু গান করেছিলাম এবং সে যখনই তার গানের স্বল্পতা আসতো তখনই আমাকে বলে বসতো যে গুরু আমি আসছি, আপনি এইটা করবেন, ওটা করবেন, এটা করবেন, ওটা করবেন, ওটা করবেন। তো তার কাজের মধ্যে আমি একটা আলাদা সত্তা পেয়েছিলাম, কারণ আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমাদের দেশের যত সঙ্গীত পরিচালক ছিলেন প্রত্যেকের সাথেই প্রায় আমি কাজ করেছি। তাছাড়া দেশের বাইরে পশ্চিমবঙ্গের কিছু সঙ্গীত পরিচালকের সাথে আমি কাজ করেছি, ওখান থেকেও আমি জাতীয় পর্যায়ের পুরস্কার পেয়েছি। কিন্তু তার মধ্যে আমি একটা কেন যেন ব্যতিক্রম ধর্মী একটা আবহাওয়া আমি পেতাম, সবসময় ভালো লাগতো। নিশ্চয়, আপনাকে অনেক ধন্যবাদ গাজী মাজহারুল আনোয়ার আমাদের সাথে যুক্ত হবার জন্যে। আপনার কাছ থেকে অনেক স্মৃতি কথা আসলে আমরা জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার, তিনি তার বাসা থেকে যুক্ত হয়েছিলেন। আমরা আবারও আমাদের এই আয়োজনে ফিরবো। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত আমাদের সবকটি জানালা খুলে দাও না এই আয়োজনে। বিশিষ্ট সুরকার, গীতিকার এবং বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মরণে আজকের আমাদের এই আয়োজন এবং আমাদের সাথে অতিথিরা যারা রয়েছেন সেই স্মৃতিচারণী করছিলেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি ৩০০টিরই বেশি জাতীয় চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। অগণিত দেশের গান, জনপ্রিয় দেশের গান তার রয়েছে, তার মধ্যে একটি সবকটাই জানালা খুলে দাও না, নাও ছাইরা দাও, রেল লাইনের ধারে, সুন্দর সুবর্ণ এবং সেই সাথে অগণিত একেবারে বিখ্যাত জনপ্রিয় চলচ্চিত্রের গান তো তার রয়েছেই। একটা সময় ছিল আসলে যখন মানে যে গানটাই শুনতাম, যে গানটাই আসলে হিট গান, সকল গানই আসলে তার লেখা, তার সুর করা। ঠিক এরকম না, আমি বলি
একবার হঠাৎ করেও আমার কাছে এলো, এসে বললো যে আমি টেলিভিশনে একটা অনুষ্ঠান করতে চাই, তো এই গানগুলো আমি রবি ভাই আপনার কাছ থেকে আর গাজী ভাইয়ের কাছ থেকে নেব। তো ওইখানে আমি আমার একটা লেখা গান ছিল, এটা ওকে শোনালাম। এই গানটি ছিল, আমার মা প্রায়ই বলতেন, আমার ছোট ভাই মুক্তিযুদ্ধে শহীদ, তো মা প্রায়ই বলতেন, ওর নাম আসাদ, যে আসাদ এই যে এই দিক দিয়ে রেল লাইন দিয়ে চলে গেছে, পুকুরের পাড় দিয়ে যে রাস্তা ছিল ওটা দেখাতেন। তো ওটা থেকে আমি একটা গান লিখেছিলাম, সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। গানটা যখন ওকে শোনালাম পড়ে, ও ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলো। তারপরে ওর কারণ ও নিজে মুক্তিযোদ্ধা ছিল, ও ধরা পড়েছিল এবং বেঁচে গেছে, ওর বোধহয় স্মৃতিগুলো চলে এসেছিল, এই গানটা অমর হয়ে আছে। ওই অনুষ্ঠানে একটি গানের কথা আমার খুব মনে পড়ে, এটি গাজী মাজহারুল আনোয়ার সাহেবের লেখা এবং খুব ভালো। বীরাঙ্গনা নিয়ে আমি আর কোনো গান এরকম শুনিনি। এই গানটা কেন বাজানো হয় না, কেন আমরা এখন শুনতে পাই না আমি জানি না, কিন্তু এটি একটি অত্যন্ত চমৎকার গান, যেমন বলিষ্ঠ কথা তেমনি চমৎকার সুর, এবং খুব ভালো গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সবগুলো গানই সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। তো যাই হোক, তো ওই অনুষ্ঠানে আমার 4টা গান ছিল, 4টা গানের মধ্যে একটি ছিল সেই রেল লাইনের ধারে, এটির কথা বললাম। ওকে আমাকে হঠাৎ একদিন বললো যে রবি ভাই, আমি কিছু বড় ব্যানারে কাজ করতে চাই ফিল্মের। তো তখন আমি রাজ্জাক সাহেবের সৎ ভাই ছবির স্ক্রিপ্ট লিখছি। তো ও স্ক্রিপ্ট লিখতে লিখতে যে গানগুলো আসছে, ওই গানগুলো ওকে দেওয়া আরম্ভ করেছে যে সুর করতে থাকো। তারপর আমি একদিন ওকে নিয়ে গেলাম রাজ্জাক সাহেবের ওখানে। রাজ্জাক সাহেবের নির্ধারিত সুরকার যিনি ছিলেন, যাকে দিয়ে উনি কাজ করাতেন, তিনি একটু অসুস্থ ছিলেন। তো আমি ওকে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বললাম যে আমি একটা ছেলেকে এনেছি, আপনার এই ছবির গান শোনেন। আচ্ছা, এরপরে উনি অনেক গান আসলে করেছেন। আমার ভাগ্য বড় আদর জাদুঘর, এই গানটা প্রথম ও শোনালো, আমি লিখে দিয়েছিলাম, ও সুর করেছিল, শোনালো। শোনার পরে আপনাকে অনেক ধন্যবাদ। একেবারেই শেষ পর্যায়ে আসলে আপনার কাছে একটু আসতে চাই, আপনি তো ওনার লেখা আরো গান গেয়েছেন, সেই একটি গানের কথা শুনতে চাই। হ্যাঁ, সুর করা আমি বেতার একটি গান করলাম 77 এর দিকে, অন্তর আমার করলাম নঙ্গর কোন শিবন্দরে, গীতিকার মনিরুজ্জামান মনির, সুর ওর। আচ্ছা, আমি 2 লাইন শোনাতে পারি। নিশ্চয়। আমি তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আপনার গানটি শুনতে শুনতে আমরা আজকের আয়োজন শেষ করব। দর্শক থাকবেন আমাদের সঙ্গে। আমরা আজকের এই আয়োজন, শোকবাহ এই আয়োজন শেষ করছি একটি গানের মাধ্যমে। তার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হে আমি খুঁজে পাবো কি আমার প্রাণ বন্ধুরে, অন্তর আমার করলাম নঙ্গর কোন সে বন্দরে, হে আমি খুঁজে পাবো কি আমার প্রাণ বন্ধুরে, অন্তর আমার করলাম নঙ্গর কোন সে বন্দরে, চোখের জলার নদীর জল হইল একাকার।